নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি একটা উপন্যাস। উপন্যাসের আজকে প্রথম পর্ব। উপন্যাসটির নাম পাষণ্ড পণ্ডিত, লেখক শ্রী নারায়ণ সান্যাল। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকে উপন্যাসের প্রথম পর্ব শ্রী নারায়ণ সান্যালের লেখা পাষণ্ড পণ্ডিত। খুকু আপন মনে খেলা করছিল। পরিবেশটা খেলার উপযোগী মোটেই নয়, না স্থান না কাল, কিন্তু পাত্র যে নাছোড়বান্দা, তার খেলারই বয়স। কেওড়াতলার শ্মশানঘাটে আদি গঙ্গার ঘাটে পাষাণ রানার উপর বসে পোড়া একটা কাঠকয়লা দিয়ে খুকু আপন মনে ভুতু মামার ছবি আঁকবার চেষ্টা করছে। মাথার ধূসর চুলগুলোয় চিরুনি পড়েনি বেশ কিছুদিন। রুক্ষ চুলগুলি জট পাকিয়ে উঠেছে। জুতো মোজার বালাই নেই, এমনকি পরনের ফ্রকটা রীতিমতো ময়লা। দুহাতে দুগাছি কাচের চুড়ি। পোড়া কাঠকয়লার টুকরো দিয়ে সিঁড়ির ধাপে ছবি আঁকবার অবকাশে টেরিয়ে টেরিয়ে দেখছিল কাতু দিদির দিকে, শুনছিল তার ইনিয়ে বিনিয়ে কান্না। খুকু বুঝতে পারে না এমন করে কাঁদছে কেন কাতু দিদি। দুই একবার বুড়ির আঁচলটা টেনে তার পিছুটি পড়া চোখ দুটো মুছিয়ে দিয়ে বলেছিল, ছি, কাঁদে না, লক্ষ্মী মেয়ে, চুপ করো, লজেন জুস দেব। কাত্যায়নী কর্ণপাত করে না। গলা ছেড়ে সে আর কাঁদছে না, সুর টেনে টেনে অনর্গল বকবক করে চলেছে। কান্নার ভাষা না গানের ভাষা সহজে ঠাওর হয় না। আর এই শ্মশানপাড়ার মানুষ এতে এতই অভ্যস্ত যে কান করে কেউ শোনেই না তার বাক্যবিন্যাস। কাতুবুড়ির কান্নার মূল ধুয়োটা হচ্ছে, ওরে তুই আজ কি হারালি তা যে জানতেও পারলি না। তা ঠিক, কুকুর বয়স 5, মৃত্যুকে সে চেনে না, জানে না। এখানে যে বিয়োগান্ত নাটকটা অভিনীত হচ্ছে তার প্রতি তার কোনো আগ্রহ নেই। তাকে এই কাতুবুড়োর জিম্মায় বসিয়ে রেখে বাবা কোথায় গেছেন এইটুকুই সে জানে। কাতুবুড়ির গা ঘেঁষে শুয়েছিল একটি লেডি কুকুর। বুড়ি চোখে ভালো দেখে না, সে টের পায়নি, না হলে এমন ঘনিয়ে এসে শোয়ার বাসনা সে ঘুচিয়ে দিত ওই লেডি কুত্তার। ওপাশে লাল চেলি পড়া সিঁদুরের ফোঁটা কাটা এক সন্ন্যাসী বসে আছে উদাস দৃষ্টি মেলে, গলায় রুদ্রাক্ষের মালা, পাশে একটা পুটুলি আর কমণ্ডল। মাঝে মাঝে গগন বিদারী হাঁক পাড়ছে, তারা ব্রহ্মময়ী মাগো। কাতুপুরীর কান্নার গান থেমে যাচ্ছে সে আর্তনাদে। অবশ্য ক্ষণিক বিরতি, পরক্ষণেই সে আবার শুরু করছে, ওরে মা যে পৃথিবীর সবচেয়ে দুর্লভ ধন। ওরে এতটুকু মেয়েকে ফেলে কেমন করে তুই স্বর্গে চলে গেলি লো। ওরে তোর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তুই এমন সর্বনাশ কেন করলি। একজন প্রৌঢ়া অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল কাতুবুড়িকে। তার কান্নার পারম্পর্য সে বুঝে উঠতে পারছিল না। বুড়ি যে কাকে সম্বোধন করে কথাটা বলছে তা বোঝা যায় না। এবার সাহস করে এগিয়ে এসে বলে, তোমার বউ না বেটি। কাতুবুড়ি কান্না থামিয়ে আঁচল দিয়ে মুখটা মোছে, ঘোলা দুটি চোখ তুলে আগন্তুককে এক নজর দেখে নেয়, তারপরে বলে, আমার কেউ নয়। প্রৌঢ়া প্রায় ধমকে ওঠে, কেউ নয় তাহলে অমন ভেব্বড়ি ছেড়ে কাঁদছো কেন গা। কাতুবুড়িও উল্টে ধমক লাগায়, কাঁদবো নি, তুমি বলছো কি গা ভালো মানুষের মেয়ে, এই একরত্তি মেয়েটাকে ফেলে তুই যে এমন ভাবে ড্যাং ডেঙিয়ে স্বর্গে চলে গেলি, এখন এটাকে কে দেখে। প্রৌঢ়া 5 বছরের কুকুর দিকে একবার দৃষ্টি বুলিয়ে বলে, এর মা না তো বলছি কি গা, লক্ষ্মীর পিতিমে গো, সাক্ষাৎ লক্ষ্মীর পিতিমে। এই কি তোর স্বর্গে যাবার বয়স। প্রৌঢ়া অবাক হয়ে বলে, এই যে বলছিলে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। কাতু খেকিয়ে ওঠে, আমি কি বলি আর তুমি কি শোনো, তার কথা বলবো কেন, বলছি এর বাপের কথা। বুড়ো বয়সে পোড়ামুখো মিঞ্চের ভীমরতি হলো, কি বৃত্তান্ত। না বংশ রক্ষা করতে হবে, কেন বয়সকালে সে কথা খেয়াল ছিল নি। নাও এখন বংশ ধুয়ে জল খাও। আর ছেলেপুলে নেই, হবে কোত্থেকে, হবার কি সময় চলো।
মাত্র 7 বছর তো বিয়ে হয়েছে, এই একটি মাত্র পিডিম টিম টিম করছে। এখন তুই কেমন করে পিডিম জ্বালিয়ে রাখিস দেখবো আমি। কি করে ওর বাপ? করবে আবার কি, তেতলার ওদিকে কোন ধ্যারে স্কুলের থার্ড পণ্ডিতগিরি, কিন্তু মেজাজ যেন ভাটপাড়ার মৌপাধ্যায়। টোপার চোটে কেউ ত্রিসীমানায় ভেরে না, ছোটকাটা মিংসের শেঙার জুটলো না গায়ের দিনেও, জুটবে কোত্থেকে? দুনিয়া ভোর মানুষের ভুল ধরে বেড়ানোই যে কাজ। ওরে নিব্বুল আমার বেদব্যাস, পাষণ্ড, মহা পাষণ্ড। প্রৌঢ়ার বোধ করি নিজের তাড়া ছিল অথবা কৌতূহল অবশিষ্ট ছিল না তার। গঙ্গার উদ্দেশ্যে এবার যুক্তকর মাথায় ঠেকিয়ে সে নিজের পথ ধরে, তবে যাবার সময় ছোট্ট একটি মন্তব্য করে যায়, বলে মরণ। তা মরণ নিয়েই তো শ্মশানের কারবার, জীবনকে এখানে পৌঁছয় কে? ওই বুঝি আবার আরেক দল এলো মরণের জয় বার্তা ঘোষণা করতে করতে। বল হরি হরি বল। কাতুবুড়ি হাত দুটো কপালে ঠেকায়। শাক্ত সন্ন্যাসী আরেকবার চিৎকার করে ওঠে, তারা তারা ব্রহ্মময়ী মাগো। পুকুরটার গায়ে বোধহয় কারোর পা পড়েছে, এক করে ওঠে সেটা। পিছনে শ্মশানের উঁচু পাঁচিলের ওপার থেকে একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল। হুকি কাঠ কয়লাখানা ফেলে দিয়ে সেটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। এবার কাতুবুড়ির কাছে ঘনিয়ে এসে বলে, এত ধোঁ কেন রে দিদি? কাতুবুড়ি ওকে বুকে জড়িয়ে ধরে, ঠোঁট দুটো কেঁপে ওঠে তার। একজন ক্যামেরাওয়ালা, বোধ করি শ্মশানের ফটোগ্রাফার, কাতুবুড়িকে প্রশ্ন করে, ফটো তুলবেন না মা? একখানা শেষ ফটো। কাতুবুড়ি মাত মাত করে ওঠে। লোকটা পালাবার পথ পায় না। ওপাশ থেকে শ্মশান যাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসেন প্রশান্ত ভট্টাচার্য। চেতলার ওদিকে কোনো এক স্কুলের থার্ড পণ্ডিত, বয়স 50-এর নিচে হলেও খুব নিচে নয়। রুক্ষ চুল, রুক্ষ বাস, বাজে পোড়া তালগাছের মতো চেহারা, দীর্ঘ দেহ, অল্প একটু ঝুঁকে চলেন সামনে। গালে মুখে 7 দিনের না কামানো দাড়ি, সাদায় কালোয়, চুলগুলো কদম ফুলের মতো খোঁচা খোঁচা, মাথার সামনে ও পিছনে একই মাপের। সেই সাম্যবাদী মস্তকের পিছনের দিকে একচ্ছত্র নায়কের মতো একটি দীর্ঘ অর্কফলা, তার প্রান্তে একটি রক্তকরবীর ফুল। চরিত্রের বৈশিষ্ট্য যেন ওই অর্কফলাটুকুতেই এসে থেমেছে। ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ, আজানুলম্বিত সামবেদী উপবীতে একটি চাবি বাঁধা, খালি পা, ধুলো কাদায় মাখামাখি। কাপড়টা হাঁটুর একটু অল্প নিচে, কাছের কাছে অনেকটা ছিঁড়েও গেছে, চোখ মুখ বসে গেছে বেচারির। শ্মশান যাত্রীদের মুখপাত্র ছোকরাটি আসছিল পাশে পাশে। চোংদার একটা কালো প্যান্ট, ঊর্ধ্বাঙ্গে হাত কাটা গেঞ্জি, মাথার চুলগুলো পাখির বাসার মতো, গলায় একখানা লাল গামছা টাইয়ের মতো বাঁধা, মুখে বসন্তের দাগ, দাঁতগুলো ছোপ ধরা। বিনীতভাবে গলাটাকে যথাসম্ভব নরম করে বললে, পণ্ডিত মশাই, শ্মশানে এসে একবার শুধু মুখে থাকতে নেই, গোটা 5 টাকা দিন, মিষ্টি কিনে আনি। প্রশান্ত পণ্ডিত থমকে দাঁড়িয়ে পড়েন, কি যেন ভাবেন, তারপরে বলেন, আমি কিছু খাবো না বাবা সকল, তোমরা খেতে চাও যাও, খেয়ে এসো। 5 টাকা আমার সাধ্যের অতিরিক্ত, এই নাও 2 টাকা দিচ্ছি। কাছার খুঁট থেকে খুলে 2টি 1 টাকার নোট মেলে ধরেন। 2 টাকা তো লস্যি পণ্ডিত মশাই, আমরা 6-6টি কেষ্টর জীব। আমাকে মার্জনা করতে হবে বাবা সকল, আর 1 টাকা অবশিষ্ট আছে আমার কাছে, আমার কন্যাটির জন্য রাত্রে কিছু আহার্য। বাধা দিয়ে ছেলেটি বলে ওঠে, বেশ বেশ, তাহলে ওই 1 টাকাই ছাড়ুন। 3 টাকা না হলে 6-6টি কেস্টের জীবের যে গলাটাই ভিজবে না। গলা ভিজবে না? কি বলছো তোমরা? এই যে বললে মিষ্টি মুখ পড়বে। ওপাশ থেকে আরেকটি ছেলে এবার এগিয়ে আসে, বলে, পণ্ডিত মশাই, এসব ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাবেন না। 3 টাকা ছাড়বেন বলেছেন, তাই ছাড়ুন বরং। ভদ্রলোকের এক কথা, শীতে হাত পা কালিয়ে গেল মশাই, গা গতর সব টনটন করছে। টাকা দিন, মালের জোগাড় করি। মাল? কি বলছো তোমরা? ভাষার একটা শ্রী থাকবে তো। এবার আর বোধ করি ভদ্রতা রক্ষা করা সম্ভবপর হয় না। ছেলেটি মুখভঙ্গি করে বলে, আগে হ্যাঁ স্যার, মাল, খাঁটি দেশি মাল, বোতলে ভর্তি করে বেচে, দেখেননি? আপনি বৈষ্ণব মানুষ কি না, তাই তেনার সঙ্গে আলাপ পরিচয় নেই।
শাক্তরা একে বলে কারণ বাড়ি। তবে আপনি পণ্ডিত মানুষ, সোমরস কথাটা শুনে থাকবেন। শ্মশানে এসে পণ্ডিত অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, বারবার শ্মশান শ্মশান বলছো কেন? শ্মশান বলতে পারো না? ভালোবস স্বয়ময় উচ্চারণ করতে পারো না? এরপর ছেলেটি নিজেও মূর্তি ধরে। সাত করে স্লাকে সবাই পাষণ্ড পণ্ডিত বলে। তাকে থামিয়ে দিয়ে এগিয়ে আসে প্রথম মস্তান, বলে, আহ, চুপ যাসলা। পণ্ডিতের দিকে ফিরে হাত দুটি জোর করে অতি বিনয়ের কণ্ঠে বলে, ঠাকুরমশাই, ও শালার কথা কানে তুলবেন না। হারামজাদা আমার সঙ্গে মাসে 20 দিন শ্মশানে আসে, তবু শ্মশান কথাটা উচ্চারণ করতে পারে না। সুপুরি খেয়ে খেয়ে শালার জিহ্বাটার ও কম্ম হয়ে গেছে। দিন স্যার, যা বলছেন তাই দিন, 3টে টাকাই ছাড়ুন। প্রশান্ত পণ্ডিতের বোধহয় সহ্যের সীমা অতিক্রান্ত হয়েছিল। শেষ 1 টাকার নোটখানাও ওর প্রসারিত করে সমর্পণ করে দিয়ে ঘুরে দাঁড়ান। কাতুদিদির কোলের মধ্যে খুকু এতক্ষণ চুপ করে শুয়ে পড়েছে। ঘেও কুকুরটা উঠে গেছে ওখান থেকে। আর 3টে কুকুরের সঙ্গে শ্মশানের প্রান্তে তার ঝগড়া বেঁধেছে। তীব্র তীক্ষ্ণ সারমেয় চিৎকারে শ্মশান প্রাঙ্গণ সচকিত হয়ে উঠেছে। কাতুদিদি একটা দেওয়ালের ঠেস দিয়ে বসেছে। কান্নার উৎস বোধ করি শেষ হয়ে গেছে তার। পাড়ার লোক সে, পণ্ডিতের পাশের ঘরেই থাকে, একই বস্তিতে। নেহাত বুড়ো প্রশান্তের কচি বউটাকে ভালোবাসত, আর ওই একরত্তি মেয়েটা ওর ন্যাওটা হয়ে উঠেছিল, তাই এই ভোগান্তি। বাতে পঙ্গু 3 ভাঙা দেহটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এই কাউড়াতলা শ্মশানঘাট পর্যন্ত এসেছে। অমন সোনার প্রতিমা পুড়ে ছাই হয়ে যাবে, অথচ তার জন্য কেউ 1 ফোঁটা চোখের জল ফেলবে না। এ অঘটন কাতুবুড়ির বোধ করি সহ্য হচ্ছিল না। হোক না কেন, এও স্ত্রী মানুষ, স্বামীর পায়ে মাথা রেখে 1 মাথা সিঁদুর পরে আলতা পায়ে এমন ড্যাং ডেঙিয়ে স্বর্গে যাওয়া হোক না কেন ভাগ্যের কথা। তবু মরেও কোনো মানুষ শান্তি পায় না যদি না সে চিতায় পুড়তে পুড়তে দেখতে পায় তার জন্য ফেলে যাওয়া দুনিয়ায় কেউ চোখের জল ফেলছে। ওই 2 ফোঁটা চোখের জলই যে তার শেষ পাড়ানির কড়ি গো। যুক্তিটা কাতুবুড়ির এরকমই। তা এ হতভাগীর জন্য কাঁদবে কে বলো? 3 কুলে তার কে আছে যে কাঁদবে? বাপ নেই, মা নেই, বোন নেই, থাকার মধ্যে ভাই আর ভাজ। তারা তো কোনোদিন উঁকি মেরেও দেখলো না বোনটা মরলো না বাঁচলো। আর থাকার মধ্যে আছে ওই বাজে পোড়া তালগাছের মতো এক স্বামী, কাঠ পাষাণ। তার চোখে তো কেউ কোনোদিন জল ঝরতে দেখেনি। বউ মরেছে আর জলজ্যান্ত মানুষটা অং বং করে মন্তর পড়ছে, বানিয়ে বলছে না। এ একেবারে কাতুবুড়ির নিজের চোখে দেখেছে। পেত্তয় হয় না বলো? কাতুবুড়ি ওই গঙ্গার দিকে মুখ করে শিকার যাবে। আর কে কাঁদবে? হ্যাঁ, কে কাঁদে? পেটের মেয়েও কাঁদে। তার যে নারীর টান, 10 মাস যে সে বাস করে এসেছে ওই সোনারঙ্গে, আজ যা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু কি করবে বলো? ও যে দুধের বাছা, ও কি ছাই বুঝতে পারলো কত বড় সর্বনাশ হয়ে গেল তার? তাই কাতুবুড়ি এসেছিল সঙ্গে। পিসি পিসি করে মেয়েটা ছুটে আসতো। ও পিসি, একটু আমসত্ত্ব এনেছি, চেখে দেখো। ও পিসি, তোমার ভাইপো আজ বাজার থেকে একটা পাকা পেঁপে এনেছিল, এই রেখে গেলাম 2 টুকরো, মুখে দিও। আহা, সেই সোনার পিতি মেয়ে আজ শেষ হয়ে গেল, তাই তার এত কান্না। নাতনি কোলে নিয়ে কাঁদতে বুড়ির এতক্ষণে একটু ঝিমুনি এসেছে। দেওয়ালটায় ঠেস দিয়ে ঝিমোচ্ছে সে, মুখটা হা হয়ে গেছে। প্রশান্ত পণ্ডিত উদাস দৃষ্টি মেলে তাকিয়েছিলেন শ্মশানের ওই বেলগাছটার দিকে। জীবন মৃত্যুর অজ্ঞাত রহস্যের কথাই চিন্তা করছিলেন হয়তো। শ্মশান বন্ধুর দলে সকলেই ওর অপরিচিত, এটা ওদের ব্যবসা। খবর পেয়ে দাহ করতে এসেছে। মালের সন্ধানে তারা অনেকক্ষণ চলে গেছে। কুকুরগুলোও ঝগড়া বিবাদ থামিয়েছে। একটা নৈশব্দ ঘনিয়ে এসেছে হঠাৎ। বেলগাছের মগডাল থেকে পণ্ডিতের দৃষ্টি নেমে আসে শ্মশানের উঁচু পাঁচিলটার উপরে। চুনকাম করা প্রাচীরের গায়ে কয়লায় লেখা অসংখ্য স্বাক্ষর, নাম নাম আর নাম আর ঠিকানা। কেউ কেউ 2-1 লাইন পদ্যও লিখেছে, বিষয় শ্মশান বৈরাগ্য। এ মহাশ্মশানে যুগ যুগ ধরে যত মানুষ এসেছে তারা যেন স্বাক্ষর রেখে গেছে ওখানে। হঠাৎ নাসারন্ধ্র কুঞ্চিত হয়ে ওঠে পণ্ডিতের। প্রাচীরের ওপর একটা লেখায় দৃষ্টি আটকে যায় তার।
চিরঞ্জীব সরকার, বাঞ্ছারাম অক্রুর দত্ত লেন। পণ্ডিত নিচু হয়ে কুড়িয়ে নেন একখণ্ড কাঠ কয়লা, পায়ে পায়ে এগিয়ে এসে চিটাকে কেটে চি লেখেন। পাঁচিলের ওপার থেকে এবার এগিয়ে আসেন একজন শ্মশান পুরোহিত। গায়ে নামাবলি, তারও অর্কফলায় বাঁধা একটি রক্তকরবী। বলেন, ও কি করছেন ন্যায়রত্নমশাই? বুড়ো বয়সে শেষকালে আপনিও দেওয়ালে নাম লিখছেন? একটু লজ্জা পেলেন প্রশান্ত পণ্ডিত, কুণ্ঠিত হয়ে বললেন, না না, নিজের নাম লিখছি না। নিজের বানানটা পর্যন্ত জানে না? বর্ণাশুদ্ধি সংশোধন করে দিচ্ছিলাম মাত্র। পিতামাতায় নামকরণ করেছিলেন চিরঞ্জীব, তবু শ্মশানে এসে সে চিরজীবী হয়ে থাকতে চায়। আর দুর্ভাগ্য দেখুন, নিজের নামের বানানটা গর্ধব লিখেছে চিরঞ্জীব। চির মানে তো জানেনি, ছিন্ন বস্ত্র। পুরোহিত মশাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকেন প্রশান্ত পণ্ডিতের দিকে। কে বলবে এর সদ্য স্ত্রী বিয়োগ হয়েছে, আর সেই স্ত্রীর চিতাটা এখনো জল ঢেলে নিভিয়ে দেওয়া হয়নি। পুরোহিত অবশ্য পণ্ডিতকে চিনতেন, কথা না বাড়িয়ে বললেন, যাকো সব, আসুন, শাস্ত্রীয় অনুষ্ঠান এখনো কিছু বাকি আছে। চলুন। বলো হরি, হরি বল। আবার একটা এলো বোধ হয়। চিতাভস্যের ভিতর থেকে অস্থির অন্তিম অংশ, নাভি কুণ্ডলীটুকু দুটি কাঠের সাহায্যে তুলে নিয়ে পুরোহিতের সঙ্গে পায়ে পায়ে এগিয়ে আসেন জলের কাছে। সব কটি ধাপ অতিক্রম করে এসে দাঁড়ান এক কোমর জলে। পুরোহিত মন্ত্রোচ্চারণ করতে থাকেন, অস্থি বিসর্জনের শেষ মন্ত্র। মনটা একাগ্র করে পণ্ডিত স্ত্রীর শেষ দেহাবশেষ গঙ্গায় বিসর্জন দেবার জন্য প্রস্তুত হন। ধর্মসঙ্গিনীর প্রতি শেষ ধর্মাচরণ। মাত্র 7 বছর সে এসেছিল পণ্ডিতের ওই অভাবের সংসারে। শাখা পড়া দুটি হাতে সে ওই পণ্ডিতের মরু জীবনের মাঝখানে গড়ে তুলেছিল এক মরুদ্যান। নিরলস সেবায়, আন্তরিক ভালোবাসায় সে পাষাণের মাঝখানে টেনে এনেছিল এক পার্বত্য স্রোতস্বিনীকে। ন্যায়রত্নের জীবন দর্শনেই আনতে শুরু করেছিল এক বিচিত্র পরিবর্তন। কিন্তু তার আরব্ধ সাধনা সমাপ্ত হল না, অকালেই সে চলে গেল। পণ্ডিত মনে মনে বললেন, এই পর্যন্তই তোমার হাত ধরে এগিয়ে দিতে পারি প্রতিমা, এরপর তোমাকে যেতে হবে একলা চলার পথে। আমার যে এখনো ভোগান্তি শেষ হয়নি, আমাকে ফিরে যেতে হবে এখান থেকে সংসারের আবর্তে। তুমি এগিয়ে যাও তোমার পথ ধরে, এরপর তোমার পাথেও শুধু তোমার পুণ্য, তোমার ধর্ম। কিন্তু মনকে কি একাগ্র করবার উপায় আছে? পাশ থেকে শ্মশান পুরোহিতের ক্রমাগত ভুল উচ্চারণে মন্ত্রপাঠ করে চলেছে। দাঁতে দাঁত দিয়ে সহ্য করছিলেন এতক্ষণ, শুধু প্রতিমার মুখ চেয়ে। তার আত্মাকে এ সময় বিঘ্নিত হতে দেবেন না। কিন্তু আর সহ্য হলো না পণ্ডিতের। খেঁকিয়ে উঠে তিনি বলেন, কি যা তা বকছেন? জানতি নয়, ওটা জানতি। অন্তঃস্থ জ উচ্চারণ হয় না আপনার? পুরোহিতেরও বোধ করি সহ্যের সীমা পার হয়ে গিয়েছিল। দ্বিগুণ জোরে খেঁকিয়ে উঠে তিনি বলেন, কেমন ধরো মানুষ মশাই আপনি? অমন সোনার প্রতিমা পুড়ে ছাই হয়ে গেল, আর এখনো আপনি এইসব ছেঁদো কথা চিন্তা করছেন? সোনার প্রতিমা? পণ্ডিত সামলে নিলেন নিজেকে, বিশুদ্ধ উচ্চারণে বললেন, বিমুখা বান্ধবা জানতি ধর্মস্তিষ্ঠতি কেবলম। পুরোহিতের তখনও রাগ পড়েনি, আপন মনেই গজগজ করতে থাকেন। এই জন্যই লোকে আপনার নামে 5 কথা বলে। কোথায় 2 ফোঁটা চোখের জল ফেলে মনটা হালকা করবেন তা নয়, ক্রমাগত তখন থেকে আমার উরুষ্টারণ সূত্রে চলেছেন। সত্যি তার চোখের জল ফেলা উচিত ছিল, কিন্তু কিছুতেই লোক দেখানো কান্নাটা আসছে না চোখে। অত্যন্ত কুণ্ঠিত হয়ে তাই পণ্ডিত শুধু বলেন, তা ঠিক, কিন্তু কথাটা উচ্চারণ, পুরুষচারণ নয়। পুরোহিত চমকে ওঠেন, হঠাৎ ঘুরে হাত দুটো জোর করে বলেন, এর নাম আপনাকে? না না, এর নাম নয়, প্রণাম প্রণাম। ঢের ঢের পণ্ডিত দেখেছি মশাই, কিন্তু বউয়ের মুখে আগুন দিতে এসে শ্মশানের দেওয়ালে বানান শুদ্ধ দিতে দেখিনি কাউকে। পণ্ডিত একেবারে মরমে মরমে মরে যান। কুণ্ঠিত স্বরে বলেন, দেব ভাষা তো? আরে থুন মশাই আপনার দেব ভাষা। স্ত্রীর ভালোবাসার চেয়ে ভাষাটাই বড় হলো আপনার কাছে। নিন,
নাভিকুণ্ডলীটা আর ধরে রেখেছেন কেন? গঙ্গায় ছেড়ে দিন। স্ত্রীকে তো মুক্তি দিয়েছেনই, এবার আমাকেও মুক্তি দিন। পণ্ডিত এ তিরস্কারে কর্ণপাত না করে মনকে আবার একাগ্র করেন। প্রতিমার শেষ দেহাবশেষ আদি গঙ্গার জলে বিসর্জন দিতে উদ্যত হলেন। কিন্তু এ কি, সম্মুখেই গঙ্গার জলে বিষ্ঠা ভাসছে। নাসারন্ধ্র কুঞ্চিত হয়ে গেল পণ্ডিতের। কোথায় বিসর্জন দেবেন প্রতিমার শেষ চিহ্ন? ওই বিষ্ঠার ওপর। এমন যে পতিতোদ্ধারিণী গঙ্গা, তাকেও কলকাতা শহর ক্লিদাক্ত করে ফেলেছে। ঘুমন্ত শিশুকে কোলে তুলে নিয়ে পণ্ডিত বাড়ির পথ ধরেছে। বাতে পঙ্গু দেহটাকে টানতে টানতে কাতু দিদিও চলেছে পেছনে পেছনে। বেশি দূর যেতে হবে না। কালীঘাটের একটা বস্তিতে প্রশান্ত পণ্ডিতের এক কামরার একখানা ঘর। কাত্যায়নীও থাকে ওই বাড়িতে, পাশের 2 কামরার খাপড়াটায়। পথে কথাবার্তা কিছু হচ্ছে না। কাত্যায়নীর আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। বুড়োর ওপর রাগ হয়েছে তার। হয়তো তার চোখে এক ফোঁটা জল ঝরল না দেখে, অথবা হয়তো পুরোহিতের সঙ্গে বুড়োর বচসাটুকু কানে গিয়েছিল বুড়ির। পণ্ডিত পথ চলতে চলতে ভাবছিলেন পুরোহিতের ওই একটা কথা, অমন স্ত্রীর ভালোবাসার চেয়ে ভাষাটাই বড় হলেও আপনার কাছে। কথাটাই বড় বেজেছে পণ্ডিতের। অনেক দিন আগেকার একটা কথা মনে পড়ে যাচ্ছে তার। তা প্রায় বছর 5 আগেকার কথা। প্রতিমার পিতৃকুলে বিশেষ কেউই ছিল না। বাবা মা বিয়ের আগেই গত হয়েছেন। তাই বোধহয় পণ্ডিতের মতো মধ্যবয়সী পাত্রের হাতে ভগ্নীকে সমর্পণ করতে সম্মত হয়েছিল প্রতিমার দাদা। তা সে যাই হোক, সন্তান সম্ভাবনার একবার পর সেই দাদার সংসারেই আশ্রয় নিয়েছিল প্রতিমা শেষ 2 মাস। বিবাহের পর সেই তার প্রথমবার বাপের বাড়ি যাওয়া। দাদাই এসে নিয়ে গিয়েছিল। সেখানে পৌঁছে প্রতিমার নির্বিঘ্নে পৌঁছানোর সংবাদটা জানিয়ে পণ্ডিতকে একখানা চিঠি লিখেছিল। ওই একবারই মাত্র স্ত্রীর কাছ থেকে পণ্ডিত চিঠি পেয়েছেন, এবং সেই প্রথম এবং সেই শেষ। তারপর দীর্ঘ 3 মাস প্রতিমা দাদার কাছে ছিল, কিন্তু আর দ্বিতীয় পত্র সে লেখেনি। পণ্ডিত পরপর 3খানি পত্র লিখেও আর জবাব পাননি। খুকিকে নিয়ে ফিরে আসার পর এ প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন পণ্ডিত। তার জবাবে ঠিক ওই জাতীয় কি একটা কথা সেদিন বলেছিল প্রতিমা। প্রশান্ত পণ্ডিত আজও বুঝে উঠতে পারেন না তার অপরাধটা কি হয়েছিল। স্ত্রীর পত্রের উত্তর দেওয়ার সময় তার বর্ণাশুদ্ধিগুলির সংশোধন করে সে কাগজখানাও খামে ভরে ফেরত পাঠানোর মধ্যে অন্যায়টা কি হলো? এই অনুপপত্তির বিষয়ে একটা মীমাংসা করবার উদ্দেশ্যে প্রসঙ্গটা চন্দ্রকান্তবাবুর কাছে একবার উত্থাপন করেছিলেন। চন্দ্রকান্তবাবু চেতলা স্কুলের ইংরাজি শিক্ষক, পণ্ডিতের সহকর্মী। এই একটি মানুষের সঙ্গে সামান্য হৃদ্যতা গড়ে উঠেছিল পণ্ডিতের। এর সঙ্গে তবু 2-4টে প্রাণের কথা হতো। অন্য আর কেউই এই পাষণ্ড পণ্ডিতের ত্রিসীমানায় ঘেঁষত না। বৃত্তান্তটা আদ্যপান্ত শুনে চন্দ্রকান্তবাবু বলেন, স্ত্রীর পত্রে বর্ণাশুদ্ধিগুলো শুধু সংশোধন করেছিলেন, না ভাষাগত ত্রুটিও সংশোধন করেছিলেন? না, ভাষায় তেমন কিছু ভ্রান্তি ছিল না। 2-4টে ক্রিয়াপদের গুরুচণ্ডালির দোষ ছিল শুধু। বুঝলাম। সম্বোধন পাঠে কি ছিল মনে আছে? শ্রী চরণ কমলেশু। তিনি অবশ্য ভ্রমক্রমে দন্তস্বয়ের রস্য উ লিখেছিলেন, সেটা ঠিক করে দিয়েছিলাম আমি। চন্দ্রকান্তবাবু গম্ভীর হয়ে বলেছিলেন, বুঝেছি। তা আপনার স্ত্রী সব শুনে কি বললেন? কেন তিনি দ্বিতীয়বার চিঠি লেখেননি? সমস্যা তো সেটাই, তিনি কোনো হেতুই প্রদর্শন করেননি। চন্দ্রকান্তবাবু বলেছিলেন, দেখুন পণ্ডিত মশাই, সকলকে সব কথা বুঝবার ক্ষমতা তো ভগবান দেন না। এ এমন একটা দাম্পত্য অনুভূতির সূক্ষ্ম ব্যাপার যে আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। পণ্ডিত অর্কফলা সমেত কদমছাট মাথাটা শুধু নেড়েছিলেন। এ অনুপপত্তির সমাধান আজও হয়নি ন্যায়রত্নের। কালীঘাটের একটা এদো গলির মধ্যে মাটির দেওয়াল ঘেরা খাপড়ার ঘরে পণ্ডিত প্রশান্ত কুমার ভট্টাচার্য ন্যায়রত্ন মহাশয়ের এক কামরার সংসার। শ্মশান থেকে দাহকার্য সমাধান করে বাড়ি ফিরে এসেছেন কন্যাকে নিয়ে। খুকি এখনো ঘুমাচ্ছে। শ্মশানে সেই যে ঘুমিয়ে পড়েছে, এখনো তার ঘুম ভাঙেনি। চৌকির ওপরে বিছানাটা পাতাই ছিল।
শুইয়ে দিয়েছেন ঘুমন্ত মেয়েটাকে। লোহা ছুঁইয়ে, নিমপাতা খাইয়ে আরও কী সব অনুষ্ঠান শেষ করে কাত্যায়নী গিয়ে ঢুকেছেন তার নিজের ঘরে। বিকালে জল ধরবার কাজটা বুড়ির করা হয়নি বলে পুত্রবধূর গাল শুনতে হলো। তারপর সেসব ঝামেলা মিটেও যায়। সন্ধ্যান্নি কাজ আর নেই। পণ্ডিত দ্বার বন্ধ করে নিজেও শুয়ে পড়েছেন নিদ্রিত কন্যার পাশে গিয়ে। ঘরটা ছোট, কোনোক্রমে একখানি চৌকি মাত্র পাতা গিয়েছে। সেটিতেই শয়ন করতেন পণ্ডিত কন্যাকে নিয়ে। প্রতিমা মাটিতেই ঘুমাতো। দিনের বেলা ওই অংশটুকুতেই রান্নার কাজ সারতে হতো প্রতিমাকে। আজ প্রায় 15 বছর এখানে আছেন। কলকাতার দক্ষিণ দিকে জয়নগর মজিলপুরের কাছাকাছি কোনো এক অজ পাড়াগায়ে পণ্ডিতের আদিবাস, সোনারগাঁ জায়গার নাম। গ্রামের জমিদারের সঙ্গে সামান্য কারণে ঝগড়া বিবাদ করে ছেড়ে ছুড়ে চলে এসেছেন একদিন। আশ্রয় নিয়েছিলেন এই অগতির গতি কলকাতা শহরে। সাতপুরুষের সে ভিটেখানা এতদিন টিকে আছে কিনা তা খবর রাখেন না আর। বছর 5 আগে খুকু যেবার হয়, গ্রামের রাখহরি ঘোষের সঙ্গে হাজরা রোডের মোড়ে হঠাৎ ঘটনাচক্রে দেখা হয়ে যায়। তার মুখে তখন শুনেছিলেন পূব দুয়ারি ঘরখানা গেছে, উত্তরমুখী মণ্ডপটাও ভেঙে পড়েছে, একমাত্র দক্ষিণ দুয়ারি চালাখানা তখনও টিকে আছে। তারপর আরও 5-5টা বর্ষা গেছে অনাদর অবহেলায়। সেখানেও এতদিনে নিশ্চয়ই ভূতলশায়ী হয়েছে। নেহাত ব্রহ্মোত্তর ভূখণ্ড বলে বেড়ার পাঁচিল ভেঙে পড়া সত্ত্বেও প্রতিবেশীরা জমিটা বেদখল করেনি। গ্রামের মানুষ ব্রহ্মসাপকে আজও ভয় করে। নিষ্ঠাবান ব্রাহ্মণের বংশ, কিন্তু গ্রাম্য আগাছার বোধহয় সে ভয় নেই। আশাওড়া, কালকাসুন্দি অথবা শেয়াল কাঁটার দুর্ভেদ্য জঙ্গলে ছেয়ে গেছে সেই ছোট্ট ভূখণ্ড। এককালে যেখানে তর্করত্ন, তর্ক পঞ্চাননের পদধূলি পড়ত। একটা বেল আর একটা ঘোড়া নিম গাছ দিব্যি মাথা চড়া দিয়ে উঠেছে উঠোনে। তা সে পৈতৃক ভিটার কথা ভেবে কি হবে? পণ্ডিত তো আর কোনোদিন সোনার গায়ে ফিরে যাবেন না, গায়ে ফিরে যাবেন না। পৈতৃক ভিটা থেকে জন্মের মতো চলে এসেছেন। এক ভাইপো বা ভাগ্নে থাকলেও হয়তো লেখাপড়া করে জমিটা হস্তান্তর করতেন, আর কিছু নয়। অন্তত সন্ধ্যাবেলায় ভিটেই তাহলে একটা প্রদীপ চলত। কিন্তু ভগবান সে সুখও লেখেননি কপালে। 3 কুলে পণ্ডিতের কেউই নেই। পিতা এবং পিতামহের বৃত্তি ছিল অধ্যয়ন, অধ্যাপন। যজন যাজন কুলাচার শিখে ন্যায়রত্ন উপাধি গ্রহণ করেছিলেন প্রশান্ত কুমার। পিতার দেহান্তের পর নিজের পূব দুয়ারি ঘরখানায় একটি ছোট পাঠশালা খুলে বসেছিলেন। সৌরভীর মা ঘরের যাবতীয় কাজ করে দিয়ে যেত। মায়ে গরু দোহানো পর্যন্ত সপাক আহার করতেন তিনি। পাঠশালা নিয়েই দিন কেটে যেত তার। পূর্বযুগে এটি ছিল চতুষ্পাঠী। শিশুকালে প্রশান্ত পণ্ডিত নিজেও দেখেছেন পিতৃদেবের চতুষ্পাঠীতে গুটি 3-4 ছাত্র থাকত। তারা গুরুগৃহেই বাস করত, সংসারের যাবতীয় কাজ করত, ভিটে সংলগ্ন জমিতে। তারপর সংস্কৃত পড়তে আসার রেওয়াজ গেল। এই 20 শতাব্দীর প্রথম পাদেও ও অঞ্চলে যজন যাজনের বৃত্তির একটা মর্যাদা ছিল, সমাজের একটা বাঁধন ছিল তখন।